খড়গপুরের রেলে কোয়ার্টার্সের জমিতে ঝুপড়ি, আর যখন ভোট চলে এসেছে সেই ঝুপড়ি উচ্ছেদ নিয়ে যে রাজনীতি হবে তা তো বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার্সের গেট যখন সিল করতে যায় আরপিএফ, তখন প্রতিবাদের স্বরূপ হয় তৃণমূল। তাদের বাধার মুখে পড়ে অবশ্য আরপিএফ কে ফিরে যেতে হয়। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं, और दीदी भाई को आपसे ये वादा है, जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता। রেলের উচ্ছেদ অভিযানের বিরোধিতায় কয়েকদিন আগেই সুর চড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কিন্তু তারপরেও অভিযান। মঙ্গলবার সকাল খড়গপুরে রেলের জমিতে ঝুপড়ি উচ্ছেদ অভিযানে যায় আরপিএফ, এতে বাধা দেয় তৃণমূল। এখানে গেটটা লক করে দেবে বলছে, তারপরে যে জায়গায় ঘরটাকে ভাঙবে, ক্যান্টিন হবে বলছে। এটা আমি আর মাপজোপ করছে কেন না, এই ঘরটা ভাঙা হবে, ক্যান্টিন হবে, এগুলো ভাঙা হবে, ক্যান্টিন হবে। আগে গেট লক হোক, তারপরে এই তো আইডব্লিউ লোক বলছে। খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে রেল হাসপাতাল। করোনার সময় এই হাসপাতালের একটি কোয়ার্টার্সকে কোভিড ওয়ার্ড করা হয়, সেই ওয়ার্ড বন্ধ হয়ে যায়। কিন্তু কোভিডের সময় যারা কাজ করেছিলেন তারা থেকে গেছেন। কোয়ার্টার্সের জমিতে 2টি ঝুপড়ি, সেই ঝুপড়িতে থাকে 2টি পরিবার। এই 2টি ঝুপড়ি তুলে দিতে চায় রেল, সেই মতো এলাকায় যায় আরপিএফ। কোয়ার্টার্সের গেট সিল করতে গেলে বাধা দেন তৃণমূল নেতাকর্মীরা, তারা বিক্ষোভ দেখান। বাইরের থেকে যাকে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পাল, সে অনেক হুঙ্কার দিয়েছিল যে বস্তি এলাকায় তৃণমূল লোকেরাকে ডিস্টার্ব করছে। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, তখন একজন ডিআরএম মোদিবাবুর নির্দেশে তার ফোর্স আরপিএফকে পাঠিয়েছে, যারা করোনা সংকটের সময় কাজ করেছিল, ডেড বডি ক্যারি করেছিল, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করে এখানে দরজায় তালা লাগাতে চায়। রেলের বাংলো তার পাশে বস্তি ছিল, এই বস্তি উচ্ছেদ করতে এসেছিল রেল, তখনই তৃণমূলের লোকেরা বাধা দিয়েছে এবং তৃণমূলের লোকেরা অভিযোগ করেছে যে দিদি ভাইকে আজকে খোঁজ খবর পাওয়া যায়নি। না, বিষয়টা তো জানি না, আমি খোঁজ নিয়ে তারপর বলছি। আমি আসলে আন্দামানে এসেছি আজকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে এরকম বহু সরকারি জায়গায় কবজা আছে। এখানেও দুর্গাপুরে ডিএসপির জায়গায় বসে আছে লোকেরা। তো তাদের রিহ্যাবিলিটেশন দিয়ে তারপর উচ্ছেদ করা উচিত। এক প্রজন্ম, 2 প্রজন্ম এক জায়গায় কেউ বসে আছে, হঠাৎ তাকে ঘরবার ছাড়িয়ে দেবেন, তো সে যাবে কোথায়? সেই জন্য তাদের থাকার অন্য ব্যবস্থা করা উচিত। লোক ছাড়তে রাজি আছে। উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা, তাদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় আরপিএফকে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে আমরা জানি যে রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে গেছে, রাজ্যে কেন গোটা দেশে। কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার সেই বিধিভঙ্গেরই অভিযোগ উঠছে। কেন? কারণ ভোটের প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করা যায় না, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের প্রচারে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি ব্যবহার করা যায়। শুধুমাত্র কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, আরো লেখা রয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। যেখানে সরকারি গাড়ি ব্যবহার করা যায় না প্রচারে, সেখানে দিলীপ ঘোষের প্রচারে কি এই গাড়ি ব্যবহার করা হচ্ছে? কি ঘটেছে? তৃণমূল কি অভিযোগ করছে জানাবেন আমাদের প্রতিনিধি শরদিন্দু সঙ্গে রয়েছেন। শরদিন্দু, দেখো, আজ মন্তেশ্বর বিধানসভা এলাকায় মূলত প্রচার সারেন দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবং তিনি যখন নারাগোহালিয়া থেকে বোহারের দিকে যাচ্ছিলেন, তখনই তার কনভয়ে এই যে গাড়িটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গ্রামোন্নয়ন দপ্তরের এই যে গাড়িটি,
সেই গাড়িটি সেই কনভয়ের মধ্যে ছিল। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে এবং এ ব্যাপারে আমরা দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি যেটা দাবি করছেন যে এটি একটি ব্যক্তিগত গাড়ি, যে গাড়ির মালিক তিনি কেন্দ্রীয় সরকারের একটি কমিটিতে রয়েছেন। কেন্দ্রীয় সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে কোনো গাড়ি দেননি। তিনি যেমন এমপির লেখা গাড়ি ব্যবহার করছেন, তেমনি সেই ব্যক্তিও যেহেতু তিনি কমিটির মধ্যে আছেন তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি ব্যবহার করছেন। এখন এই বিষয়টিকে নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তিনি নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। বেশ, ধন্যবাদ। তৃণমূলের বক্তব্য, অভিযোগ অবশ্যই শুনবো এবং তার পাশাপাশি দিলীপ ঘোষের সাফাইও শুনবো। মেমারির বোহারে দিলীপ ঘোষ প্রচারে এসেছিলেন, তার সঙ্গে একটা ইন্ডিয়া গভর্নমেন্টের গাড়ি দেখা গেছে। তিনি একজন দলীয় প্রার্থী হয়ে কিভাবে তার নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করে, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে সেটা তদন্ত করে দেখে অবিলম্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নয়, ও হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমিটির মেম্বার আছে একটা, তো তার বোর্ড লাগিয়েছে। গাড়ি তো ওর নিজের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি কে দেবে? আমাদেরকে দেবে নাকি? আমি এমপি লিখে রেখেছি, আমি লিখবো না? আমার গাড়িতে আমি লিখেছি, ও মেম্বার আছে, যে গাড়িতে বোর্ড লাগিয়েছে। জিএমসির লোকেরা কোনো আইন কানুনও বোঝে না, ওদের কথা নিয়ে জিজ্ঞেস করেন না। বিরোধীরা দিলীপ ঘোষের সমালোচনা করে বলেন যে দিলীপ ঘোষ এমন বক্তব্য রাখেন যে বক্তব্যের জোরে বিতর্ক তৈরি হয়, যে বক্তব্য সংবাদ শিরোনামে আসতে তাকে সাহায্য করে। সত্যি কি তাই? কারণ দিলীপ ঘোষ তো আবার লাগামহীন। ভোটের পর বিরোধীদের অনাথ করার হুমকি দিচ্ছেন তিনি এবং বিজেপি প্রার্থী হুঁশিয়ারি দিয়ে বলছেন ভোটের পর সবাই জেলে থাকবে, বিরোধীদের মাথায় হাত রাখার লোক থাকবে না। শুনি তার বক্তব্য। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। সব পার্টিরাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে, অনাথ করবে, সবাই অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। বিরোধীরাও তো থেমে নেই। দিলীপ ঘোষ যখন এই বক্তব্য রাখছেন, পাল্টা সমালোচনায় কুণাল ঘোষ। দিলীপ বাবু সকালবেলা এই স্টেটমেন্টটা দেওয়ার আগে কিছুক্ষণ আয়নায় নিজের মুখ দেখেছেন। দিলীপ বাবু ভাবছেন আমি অনাথ হয়ে গেলাম, আমার মাথার উপর কেউ নেই। সর্বভারতীয় সহসভাপতি করেছিল নাড্ডা সাহেব, তাড়িয়ে দিয়েছে। 5 বছর ধরে লাঙল চাষ করলাম মেদিনীপুরে, বার করে দিয়েছে, বদলে দিয়েছে। নেতারা যখন কোথাও যাচ্ছেন, বৈঠক করছেন, বাদ দিয়ে দিচ্ছে। দিলীপ ঘোষকে কেউ ডাকে না। আমি অনাথ, আমি অনাথ। দিলীপ ঘোষ আয়নার সামনে দাঁড়িয়ে বলছেন, ওটাই ভুল করে ক্যামেরার সামনে বলে ফেললেন। এই বর্ধমান দুর্গাপুরের আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কদিন ধরে প্রচার করছেন, যখন অনেক সময় দেখা যাচ্ছে যে তৃণমূলে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কোথাও গিয়ে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। আজ মর্নিং ওয়াকে, মানে যেখানে জনসংযোগও তিনি সারছেন, সেখানে একটু অন্যরকম ছবি দেখা গেল। দিলীপ ঘোষের হাতে ছড়ি দেখা যাচ্ছে, লাঠি দেখা যাচ্ছে। অবাঞ্ছিতদের ঠেকাতেই হাতে ছড়ি, বলছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে ছড়ি হাতে বেরিয়ে মন্তব্য দিলীপ ঘোষের যে অবাঞ্ছিতদের ঠেকাতেই তার হাতে ছড়ি। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। ঠিক এই ছবি, ঠিক এই বক্তব্যের সুযোগ নিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা আবার প্রশ্ন করছেন বাহিনী থাকতেও নিরাপত্তা নিতে ভয় কেন? প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষকে কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাহিনী তো চারপাশে রয়েছে দিলীপ বাবু, তারপরেও নিরাপত্তাহীনতা। এত ভীতু ভীতু ভীতু, হাতে গরু তাড়ানোর স্টিক নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, ভীতু ভীতু। ওদিকে কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর মোড়ক, তাদের হাতে বন্দুক, আর হাতে একটা ছড়ি, ভীতু ভীতু। গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে শান্তনু ঠাকুর, তার বাড়িতে একটি চিঠি এসেছিল। সেই চিঠিতে হুমকি দেওয়া হয়েছিল যদি সিএ চালু হয় তাহলে ঠাকুর বাড়ি নাকি
উড়িয়ে দেওয়া হবে। লস্করে তৈবার পক্ষ থেকে সেই চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জন্য কিন্তু সিবিআই তদন্তের দাবি করছেন শান্তনু ঠাকুর। হুমকি চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে, চিঠিতে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। অমিত শাহর সঙ্গে কথাও হয়েছে শান্তনু ঠাকুরের। স্বরাষ্ট্র দপ্তরে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে জানিয়েছি বিষয় নিয়ে। আমি এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই। তস্করি লাইবার মতো একটা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী কোথা থেকে এলো সেটা আমাদের জানা উচিত। কারা এই থ্রেটটা করলো এটা নিয়ে সিবিআই তদন্ত হোক। আর এদিকে এই ঠাকুরনগরী বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে, কারণ বড়মার ঘর কার দখলে থাকবে এই নিয়ে উত্তপ্ত ছবি তো আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে আজকে একটু আবেগপ্রবণ ছবি ধরা পড়লো। শপথ নিতে যাওয়ার আগে, মানে মমতা বালা ঠাকুর যিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, তারা যে শপথ ছিল সেই শপথ নিতে যাওয়ার আগে মমতা বালা ঠাকুরের চোখে জল, কারণ বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে তিনি প্রণাম করছেন, ঘরের ভিতরে ঢুকতে পাচ্ছেন না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনু প্রসঙ্গে নালিশ জানাবেন বলেও জানিয়েছেন মমতা বালা ঠাকুর। আজকে আমি শপথ গ্রহণ করতে যাব, আজকে আমার নিজের ঘর থেকে আমি বেরোতে পারছি না, রাতে আমি ঘুমাতে পারছি না, অন্য ঘরে আমার যেখানে স্টোর রুম সেখানে আমার ঘুমাতে হচ্ছে। আমি না আমার ঘরে ঢুকতে পারছি, না আমার জিনিসপত্র বের করতে পারছি। আমি যে জুতো পায়টা দিয়ে যাব, আজকে আমার মেয়ের জুতো পায়ে দিয়ে আমার যেতে হচ্ছে পার্লামেন্টে। এটা কতটা বেদনাদায়ক সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার যেটা আনন্দ যে মতুয়াদের ভিতরে প্রথম কেউ রাজ্যসভায় যাচ্ছে মতুয়াদের প্রতিনিধির থেকে এবং ঠাকুর বাড়ির থেকে, কিন্তু এই যন্ত্রণা জ্বালানি আমার যেতে হচ্ছে না, মনে আনন্দ না কিছু। এই সমস্ত কান্নাকাটি করে কোনো কাজ হবে না। যে কর্ম উনি করেছেন, যে নিষ্ঠুরতা উনি করেছেন মতুয়াদের সঙ্গে, ওনার কর্মফল আগামী দিনে ভুগতে হবে। নাটকের ঠিক আছে, হয়তোবা পিএইচডি করেননি ড্রামাতে, কিন্তু ড্রামার সে পিএইচডি স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি। কিন্তু কতটা নটোরিয়াস, কতটা ভয়ঙ্কর সেটা আশপাশের লোক জানে, মতুয়া সমাজ জানে, আর আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানুষ জানবে। পবিত্র ঘর বড়মার, সেখানে এসে ভারতের প্রধানমন্ত্রী ওখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল। ওই ঘাটটায় কেন তালা পড়লো? তার জন্য আমি চাইব যে একবার হলো তার সঙ্গে দেখা করে যে আপনি কাকে সাংসদ করেছেন। আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি বলছেন নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলছে, সেখানে আমি চাইব যে তাদের সঙ্গে আমি একবার মিট করার জন্য, যে আমি তাদের আমার যে যন্ত্রণা ব্যথা, সেই যন্ত্রণার কথাটা তাদের আমি জানাতে চাই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করবো। সেটা আমি রাষ্ট্রপতির কাছে আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা বলেছি।